গতকাল রাতে র্যাব 6 খুলনা, র্যাব 7 চট্টগ্রাম, র্যাব 10 লালবাগ ঢাকা এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সমন্বিত চেষ্টার ফসল হিসেবে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত শুটার এবং অপর 3 জন সহকারী মোট 4 জনকে আমরা চট্টগ্রামের বায়জিদ এলাকা এবং নড়াইল থেকে গ্রেফতার করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রতিশোধ, প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দেবার যে একটি পূর্ব শত্রুতা, এই পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্ব শত্রুতা বিরাজ করছিল। 2021 সালে একটি স্থানীয় নির্বাচনে দুজনই প্রার্থী হয়েছিলেন এবং দুজনই পরাজিত হন। এরপরে 2022 সালের 11 ডিসেম্বর ভিকটিম মোস্তফা কামালের অনুসারীরা আকবর হোসেন লিপনের অনুসারীদের সাথে এক সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় আকবর হোসেন লিপন গুরুতর আহত হন এবং তার একটি হাত কাটা পড়ে। এরপর থেকেই আকবর হোসেন লিপন এবং তার সহযোগীরা সুযোগ খুঁজছিল কখন এর প্রতিশোধ নেওয়া যায়। ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে। এরপর সন্ধ্যার দিকে একজন ভ্যান চালক ইদ্রিস আলী তার দেওয়া তথ্য মতে সকলে এই ভিকটিমের উপরে চড়াও হয় এবং শুটার সাজেদ মল্লিক তার হাতে থাকা একটি বিদেশি পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি করে এবং ভিকটিমকে মাটিতে ফেলে দিয়ে তারা মুমূর্ষু অবস্থায় সেখানে রেখে পলায়ন করে। আমাদের অব্যাহত যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের আভিযানিক তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট এবং আমাদের অভিযান চালনা করব। সকলকে ধন্যবাদ। যার সাথে বিরোধ তার বিরুদ্ধে আমরা সে এখন ইয়েতে পলাতক আছে এবং তার বিরুদ্ধে মামলার দায়ের হচ্ছে এলাকায়। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সে মামলায় তারকেও গ্রেফতার করা হবে। এই মামলার সাথে যারা যারা জড়িত মূলত আমরা তো এখন আমাদের তদন্ত কার্যক্রম চালাবো এবং এরপরে এর সাথে যারা যারা জড়িত তার প্রত্যেকেই আইনের আওতায় নেওয়া হবে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সাজেদ মল্লিক, যে তার পিতা মঞ্জুর মল্লিক, সে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে এবং তার হাতে 4 রাউন্ড অ্যামুনিশন ভর্তি একটি বিদেশি পিস্তল দিয়ে সে 3 রাউন্ড গুলি করে। এই 3 রাউন্ড গুলি একটি ভিকটিমের হাতে, অন্যটি বুকে এবং অন্যটি পাঁজরে লাগে এবং পরবর্তীতে এই অস্ত্রটি সে নড়াইলের যে মধুমতি নদী আছে, মধুমতি নদীতে সে ফেলে দেয়। ফেলে দিয়ে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। অন্যান্য যে আসামিগণ ছিল অর্থাৎ পাভেল শেখ, মামুন মোল্লা এবং রহমতুল্লাহ, এদের সাথেও অস্ত্র ছিল। পাভেল শেখ একটি রামদা, মামুন মোল্লা হাতে সুইচ গিয়ার এবং রহমতুল্লাহকে 1 লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। এর যে সাথে যে আলামতগুলি আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং মামলার
যে ব্যবহৃত অর্থাৎ হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্রটি, সে অস্ত্রটি আমরা উদ্ধারের চেষ্টা করছি। আপনারা শুনেছেন যে আমরা গতকাল রাতেই এদেরকে গ্রেফতার করেছি এবং ঘটনাস্থলে আমরা নিয়ে যাওয়ার পরে অধিকতর তদন্ত করে এই মামলায় ব্যবহৃত সকল অস্ত্র এবং অন্যান্যদের গ্রেফতার করব। রোহিঙ্গা ক্যাম্পগুলো একটা টাইম জোন হয়ে যাচ্ছে। আমরা জানি যে সেখানে আসার কথা বাড়ছে এবং এরা পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেখানে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। এই অবস্থায় এই র্যাব আসলে এই ক্যাম্পগুলো নিরাপত্তার অবস্থায় কি ধরনের তৎপরতা গ্রহণ করছে? আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান একটি সন্ত্রাসের নাম হচ্ছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের অপহরণ, হত্যাসহ লুণ্ঠন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত। আমরা ইতিপূর্বে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠীর উপরে নানা ধরনের অভিযান পরিচালনা করে এই পর্যন্ত প্রায় 110 জন সন্ত্রাসী এবং বিপুল পরিমাণে বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্র সরঞ্জামাদি গ্রেফতার করেছি। আপনার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমি বলতে চাই যে র্যাবের অব্যাহত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং অভিযানের পরিপ্রেক্ষিতে আরসার নেতৃত্ব শূন্য হয়ে যায় এবং পার্শ্ববর্তী দেশের যে অন্তর্ঘাতমূলক বিভিন্ন হামলা বা অন্তর্ঘাতমূলক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাদের কাছ থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র আমাদের দেশে প্রবেশ করছে বলে এরকম আমাদের কিছু গোয়েন্দা তথ্য আমাদের কাছে থাকে এবং এর জন্যই গতকালকের যে আপনারা অপারেশনটা দেখেছেন, যে রোহিঙ্গার 20 নম্বর এক্সটেনশন ক্যাম্পের পিছনে লাল পাহাড়ে আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ এবং সাথে 2 জন অপরাধীকে গ্রেফতার করেছি। আরসার এই আক্রমণ বা এই আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমাদের যখনই আমরা কোনো তথ্য পাচ্ছি আমরা সেই ব্যাপারে আমরা অভিযান চালনা করছি। সে কিন্তু সামান্য একটা পলিটেকনিক্যাল প্রথম বর্ষে পড়াশোনা করে, কিন্তু তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, চাঁদাবাজি, ডাকাতি, অনেক কিছু সম্ভব। তাদের কি গ্রেফতারকৃত সাজিদুল মল্লিক, যার পিতা হচ্ছে মঞ্জুর মল্লিক, একজন 28 বছরের একজন যুবক। এই যুবক পলিটেকনিকের একজন ছাত্র এবং সে এই যে লিপন অর্থাৎ যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার একজন অন্যতম প্রধান সহকারী। এলাকায় আধিপত্য বিস্তারের যে আমাদের একটি অপসংস্কৃতি বিদ্যমান আছে, সেই অপসংস্কৃতির একটি ফসল হলো এই হত্যাকাণ্ড এবং এই লিপনের ছত্রছায়ায় সে দীর্ঘদিন এলাকায় চাষের রাজত্ব কায়েম করত, চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের মাদক সেবন এবং মাদক কারবারের সাথেও সে জড়িত ছিল। এর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও 3টি মামলা আছে। তার মামলা 3টিতে সে জামিনে ছিল কিনা বা কোন ধরনের কোনো কার্যক্রমে সে ছিল আমরা সে ব্যাপারে অধিকতর তদন্তে যাব। র্যাব, একটি কথা আমরা বলতে চাই যে র্যাব কাউকে ছাড় দেয় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সকল অপরাধীও আইনের আওতায় চলে আসবে। রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য নয়, অপরাধটি এখানে মুখ্য। রাজনৈতিক পরিচয় তো আমাদের দেশের প্রত্যেকের কারো না কারোর সাথে রাজনৈতিক অনুসারী আমরা হতে পারি, বাট সেই রাজনৈতিক অনুসরণের সাথে অপরাধের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কাছে অপরাধটাই মুখ্য এবং অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেক ধন্যবাদ।